আমরা আগের ক্লাসে মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো বের করেছিলাম এবং মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করে সেই অনুযায়ী কিছু মোমেন্ট বলতে নেগেটিভ মোমেন্ট গুলো আমরা ক্যালকুলেট করেছিলাম। নেগেটিভ মোমেন্ট অ্যাট কন্টিনিউয়াস এজ, এই পাশ কন্টিনিউয়াস এবং এই পাশ কন্টিনিউয়াস, সেখানে আমরা নেগেটিভ মোমেন্ট বের করেছি এ ডাইরেকশনে 8781, বি ডাইরেকশনে 5604। ওকে, এটা হচ্ছে এন্ডে নেগেটিভ মোমেন্ট হচ্ছে এই পাশে এই এজে এবং এই এজে সাপোর্টিভ নেগেটিভ মোমেন্ট। এখন পজিটিভ মোমেন্ট হচ্ছে মাঝখানে, এই ডাইরেকশনে পজিটিভ মোমেন্ট থাকবে, এই ডাইরেকশনে পজিটিভ মোমেন্ট থাকবে। তখন আমরা বলেছিলাম যে পজিটিভ মোমেন্ট যখন হবে তখন এটা ডেড লোডের জন্য কোএফিসিয়েন্ট আলাদা এবং লাইভ লোডের জন্য কোএফিসিয়েন্ট আলাদা। তো সেই জন্য মোমেন্ট গুলো আলাদা আলাদা ক্যালকুলেট করে তারপরে ওই কোএফিসিয়েন্ট দিয়ে আলাদা আলাদা মোমেন্ট ক্যালকুলেট করার পরে তারপর আমরা কি করবো, দুটাকে যোগ করে দিব। তাহলে পজিটিভ মোমেন্ট শর্ট ডাইরেকশন বা এ ডাইরেকশন, এদিকে ডাইরেকশন হচ্ছে এ ডাইরেকশন, তাহলে এম এ পজিটিভ ডেড লোড, পজিটিভ মোমেন্ট ডেড লোডের জন্য। ডেড লোডের জন্য কোএফিসিয়েন্ট কত ছিল আমাদের? ডেড লোড কোএফিসিয়েন্ট ইনটু ডাব্লিউ ডেড লোডের ডিস্ট্রিবিউটেড লোড আর এল এ স্কোয়ার। আবার এম এ পজিটিভ লাইভ লোড, লাইভ লোড হলে লাইভ লোডের কোএফিসিয়েন্ট ইনটু ডাব্লিউ লাইভ লোড ইনটু এল এ স্কোয়ার। তাহলে পজিটিভ ডেড লোডটা বের কত দেখি। ডেড লোডের কোএফিসিয়েন্ট আমাদের জানা আছে কত? স্যার 0.039। 0.039। সবাই খাতা কলম ক্যালকুলেটর বের করতে হবে, আজকে প্রবলেম করতে হবে কিন্তু। এটা আমাদের সাথে সাথে এখান থেকে লিখে নিবা খাতায়। এই ভিডিও দেখে তারপরে তুমি পরে প্রবলেম করবা, এটা জীবনেও হবে না। 0.039। ডাব্লু কত? ডাব্লু ডেড লোড কত? 90। এল এ কত? 20। স্কোয়ার। তাহলে কত হয়? 1404। এরপরটা লাইভ লোডের কোএফিসিয়েন্ট কত? 208। ঠিক আছে হিসাব? ঠিক আছে। তাহলে ডেড লোডের মোমেন্ট আলাদা বের করলাম, লাইভ লোডের মোমেন্ট আলাদা বের করলাম, দুইটা যোগ করলে পাওয়া যাবে টোটাল পজিটিভ মোমেন্ট। কত হয়? 5613। 5613। এম এ পজিটিভ টোটাল 5613 পাউন্ড ফিট পার ফিট। একইভাবে যদি আমরা বি ডাইরেকশনের কথা চিন্তা করি, তাহলে বি ডাইরেকশনে এম বি পজিটিভ ডেড লোড কোএফিসিয়েন্ট ইনটু ডেড লোড ইনটু এল বি স্কোয়ার। কোএফিসিয়েন্ট 0.016,
তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। হ্যালো, হ্যালো, স্যার শুনতেছি আমরা। আচ্ছা।
এটা কত আসছে? 900 আর 2740, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। টোটাল কত? স্যার 3640। 3640। আর আমরা বলেছিলাম যে ডিসকন্টিনিউয়াস এজ যেটা, সেখানে মোমেন্ট হবে ম্যাক্সিমাম 1/3 অফ পজিটিভ মোমেন্ট। ডিসকন্টিনিউয়াস এন্ড কোনটা? এখানে এইটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড, এটা কন্টিনিউয়াস এন্ড, এই পাশে ডিসকন্টিনিউয়াস, এই পাশে ডিসকন্টিনিউয়াস। তো ডিসকন্টিনিউয়াস এন্ডে নেগেটিভ মোমেন্ট হবে, কিন্তু সেই নেগেটিভ মোমেন্ট গুলা এই পজিটিভ মোমেন্ট যেটা বের হয়েছে তার ম্যাক্সিমাম 1/3 হয়, এর বেশি হয় না। ক্যালকুলেশন করলে তুমি হয়তো আরো কম পেতে পারো, কিন্তু এসআই কোড বলছে যে এটা হিসাব করে দেখা গেছে পজিটিভ মোমেন্টে 1/3 এর বেশি এখানে মোমেন্ট আসে না। তো সুতরাং আমরা সরাসরি ওটাই লিখবো যে নেগেটিভ মোমেন্ট এট ডিসকন্টিনিউয়াস এন্ড 1/3 অফ পজিটিভ মোমেন্ট। তাহলে এম এ ডাইরেকশনে ডিসকন্টিনিউয়াস এন্ডের মোমেন্ট 1/3 অফ 5613। হিসাবগুলো তোমরা আবার চেক করবা যেটা হচ্ছে কিনা। ঠিক আছে স্যার। ওকে, নেক্সট ডিরেকশনে এখন যেটা বের করলাম তার 1/3। তো ঠিক আছে। সবগুলো মোমেন্ট আমাদের ক্যালকুলেশন করা শেষ। দেখো এখানে মোমেন্ট কি কি পাইছি আমরা। এখানে আমরা মোমেন্ট বের করছি নেগেটিভ মোমেন্ট, আবার এখানে পজিটিভ মোমেন্ট বের করছি, ডিসকন্টিনিউয়াস এন্ডের নেগেটিভ মোমেন্ট বের করছি, ডিসকন্টিনিউয়াস এন্ডের নেগেটিভ মোমেন্ট বের করছি। টোটাল 6টা মোমেন্ট আমরা পেয়েছি এখান থেকে এই এক স্প্যানের জন্য। এরপরে মোমেন্ট ক্যালকুলেশনের পরের স্টেপ কি? স্যার আমরা তো ইনিশিয়ালি একটা ডেপথ ক্যালকুলেশন করছিলাম পেরিমিটার ডিভাইড বাই 180 দিয়ে, তো যে ওই ডেপথটা আসলে স্যাটিসফাই করছে কিনা মোমেন্টের রেসপেক্টে, এটা বের করতে হবে। এক্স্যাক্টলি, চেক ফর ডেপথ, ম্যাক্সিমাম রো। ডেপথ চেক করার জন্য আমাদের রোর ভ্যালু যেটা বসাই সেটা ম্যাক্সিমাম রোর ভ্যালুটা আমরা বসাই। রো ম্যাক্স ইকুয়াল টু 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই এপসিলন ইউ প্লাস 0.00। বিটা 1 এর ভ্যালু কত হবে এখানে? স্যার 0.85। 0.85 এফ প্রাইম সি দেওয়া আছে। এফ প্রাইম সি কত? তো 3 KSI। 3 কেএসআই। কেএসআই তে বসাইলে এফ ওয়াই ইকুয়াল টু 60 কেএসআই। 60। এপসিলন ইউ স্যার 0.003। 0.003। তাহলে এটা ভ্যালু বসালে কত হয়? তো ঠিক আছে স্যার, 0.0135। 0.0135। তারপরে মোমেন্টের ইকুয়েশন থেকে ডেপথ চেক করার ইকুয়েশন কোনটা? mu equal to এটা কি স্যার? একটু বলো যে মুখস্থ করতে হবে তো এটা। স্যার mu is equal to 5 rho fy bt square 1 minus 0.59 rho fy divided by fc। আচ্ছা, এখানে আমাদের সবকিছু আসলে ইনফ্যাক্ট নোন। এই এমইউ মোমেন্টের ভ্যালুটা কোনটা বসাবো?
মোমেন্টের ভ্যালুটা আমরা স্যার যেটা ম্যাক্সিমাম পাইছি 8,000 কিছু একটা পাইছি, ওটা বসাইতে হবে। আচ্ছা, তাহলে এখানে আগে আমি বলছিলাম যে সবসময় এই রকম বড় ইকুয়েশন আমাদের ডিফাইন করা জরুরি যে আমি কোন ইউনিটে থাকতে চাই। তাহলে এখানে আমি কিপ এবং ইঞ্চি ইউনিটে থাকতে চাই, ডেপথটা ইঞ্চিতে বের হবে, তাহলে কিপ এবং ইঞ্চিতে থাকতে চাই। তাহলে এটা ডি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে এমইউ বাই 5/5, এটা এই পাশে নিয়ে আসলাম সবকিছু। এমইউটা বসাবো আমি কিপ ইঞ্চিতে। ওকে, 878 পাউন্ড ফিট পার ফিট। তাহলে 878 পাউন্ড ফিট পার ফিট, একে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 8.78, 12 দিয়ে গুণ করলে এটা কিপ, এটা ইঞ্চ। পার ফিট। ওকে, তাহলে এখানে বসাও এই 8.78 ইন্টু 12 এমইউ এর জায়গায়। ফাই ইকুয়াল টু কত? 0.9. 0.9। রো ইকুয়াল টু Sir, 0.0135. 135। এফওয়াই ইকুয়াল টু Sir, 60. 60। বি ইকুয়াল টু স্যার বি ইকুয়াল টু 12। 12. 12। 1 মাইনাস 0.59, রো এর ভ্যালু জানি, এফওয়াই এর ভ্যালু জানি, এফ প্রাইম সি এর ভ্যালু জানি। এফ প্রাইম সি ইকুয়াল টু 3। ক্যালকুলেশন করলে কত হয়? স্যার 3.78। ডি রিকোয়ার্ড ইকুয়াল টু 3.786 ইঞ্চ। আর প্রোভাইড করছি কত? ডি প্রোভাইডেড ইকুয়াল টু টোটাল থিকনেস ছিল 6 ইঞ্চ, সেখান থেকে আমরা রাফলি 1 ইঞ্চি বাদ দিই ইফেক্টিভ ডেপথ বের করার জন্য। 6 - 1 ইকুয়াল টু 5 ইঞ্চ। কি হলো? 5 ইঞ্চি পর্যন্ত যদি আমাদের রিকোয়ারমেন্ট আসতো তাহলে ওকে ছিল, ওকে। 3.786 এটা ওকে। যদি এইটা 5 ইঞ্চির উপরে চলে যেত তাহলে আমরা কি করতাম? Sir, ওইখানে ওই যে স্যার মুভমেন্ট থেকে স্যার আবার স্যার ডি এর ভ্যালুটা মানে স্যার না না, তখন আবার রিভাইজ করতে হবে। 5 ইঞ্চির উপরে যাওয়া মানে আমাদের টোটাল ডেপথ 6 ইঞ্চি ধরছি, 6 ইঞ্চি স্পেসিফাই না, তখন 6.5 ইঞ্চি ধরতে হতো। 6.5 ইঞ্চি ধরলে তোমার ডেড লোড যেটা 75 আসছিল, সেই 75 থেকে বেড়ে 81 হয়ে যেত 6.5 ইঞ্চি ধরলে। তাহলে ডেড লোড চেঞ্জ হবে, সেই অনুযায়ী মোমেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মোমেন্ট চেঞ্জ হলে সেই চেঞ্জ মোমেন্ট দিয়ে আমাকে আবার ডেপথ চেক করতে হবে। তবে জেনারেলি এটা ওই মিনিমাম যেটা আমরা থিকনেস ধরি ওইটাই সাধারণত গভর্ন করে। ওইটা খুব বেশি মানে হাই লোড না আসলে এটা সাধারণত ফেল করে না। তারপরেও আমাদেরকে এটা চেক করতে হবে সবসময়। চেক করে যদি স্যাটিসফাইড না হয় তাহলে রিভাইজ করতে হবে। ডেপথ চেক হয়ে গেলে এখন আমাদের ডেপথ ফিক্সড হয়ে গেল 5 ইঞ্চি। হ্যাঁ, এখন আমরা স্টিল ক্যালকুলেশন এর পরে স্টেপ, 5 নাম্বার স্টেপ। স্টিল ক্যালকুলেশনের জন্য মোমেন্টের ইকুয়েশন থেকেই আমরা স্টিল ক্যালকুলেশন করব। এম ইকুয়াল টু 5 রো এফ ওয়াই বিডি স্কয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম। দেখো, ডেপথ চেক করার সময় আমরা কি বলছিলাম? ম্যাক্সিমাম রো দিব, দেওয়ার পরে আমাদের ডেপথটা কত আসে রিকোয়ারমেন্ট। তো ম্যাক্সিমাম রো দিলেও ডেপথ আসে এত 3.786। অ্যাকচুয়ালি আমরা ডেপথ প্রোভাইড করতে তার থেকে বেশি। তার মানে কি, কংক্রিট যা লাগতো তার থেকে বেশি প্রোভাইড করা লাগতেছে সামহাও আমাকে। কংক্রিট এখানে একটা মানে দুইটা মিলে একটা ইউনিট, রেইনফোর্সমেন্ট এবং কংক্রিট দুইটা মিলে দুইজনেরই স্ট্রেংথ আছে, সেটা কন্ট্রিবিউট করে। তাহলে যদি আমরা ডেপথ যা দরকার ছিল তার থেকে বেশি দিয়ে থাকি তাহলে ইন থিওরি রেইনফোর্সমেন্ট কি রো ম্যাক্স দেওয়া লাগবে না তার থেকে কম লাগবে? স্যার রোটা তাহলে তার চেয়ে কম লাগবে স্যার? ডেফিনেটলি কম লাগবে, কারণ দুইটাই ব্যালেন্স হবে। আমরা যা ডেপথ প্রয়োজন ছিল তার থেকে ডেপথ বেশি দিছি, তাহলে কংক্রিট যদি বেশি দিয়ে থাকি তাহলে স্টিলটা কম লাগবে। ওখানে যা ধরছিলাম তার থেকে কম লাগবে হিসাব মতো।
কোনোভাবেই রো ম্যাক্সের উপরে যাবে না। তো আমরা এখানে এই যে ইকুয়েশন, এখান থেকে আমরা এখন নতুন রো বের করব। রো থেকে আমরা স্টিলের এরিয়া বের করব, এএস ইকুয়াল টু রো বিডি। তাহলে এখানে দেখো, এখানে বিভিন্ন মোমেন্টের জন্য আমরা বের করব স্টিলের এরিয়া, বা প্রথমে রো বের করব তারপরে। ওকে, তাহলে আননোন কি কি? ফাই আমাদের সব জায়গায় কমন, রোটা আমরা আননোন বের করব, এফ ওয়াই জানি, বি ডি এখন জানি, 5 ইঞ্চি বসাবো, 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এই ইকুয়েশনে এম ইউ ছাড়া এবং রো ছাড়া বাকি ভ্যালুগুলো বসাও এখানে দিয়ে। এম ইউ ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 0.9, রো রেখে দাও, এফ ওয়াই ইকুয়াল টু 60, বি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 5 ইঞ্চি স্কোয়ার, 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। রো ইকুয়াল টু, রো থেকে যাবে, এফ ওয়াই ইকুয়াল টু বসাবো 60, এফ প্রাইম সি ইকুয়াল টু 3। তাহলে একটা সিম্পলিফাইড ইকুয়েশন আসবে, এম ইকুয়াল টু সামথিং রো রো এরকম। এখানে পুট ফাই ইকুয়াল টু 16200 রো মাইনাস 191160 রো স্কয়ার। জি স্যার, এটা আসছে। এটা আসে কিনা দেখো, বসাইলে। তো এটা আমাদের সিম্পলিফাইড ইকুয়েশন, ইকুয়েশন 1। এখন আমরা কি করব, মোমেন্টের ভ্যালুটা এখানে বসায় দিব, বসায় দিলে আমরা রোর ভ্যালু পেয়ে যাব। তো যেহেতু রো স্কোয়ার আছে আর রো আছে, তাহলে মোমেন্টের ভ্যালু তো একটা কনস্ট্যান্ট হবে, সেটা বসায় দিলে কি হবে, রোর ভ্যালু দুইটা পাওয়া যাবে। দুইটা থেকে আমরা কোনটা চয়েস করব? স্যার 0.0135 এর নিচে যেটা আছে সেটাকে চুজ করব। গুড। তাহলে এখন আমরা এখানে যদি এ ডাইরেকশনে এম এ পজিটিভ ছিল 5613, এটাকে আমরা কিপে নিয়ে যেতে চাই, কিপ ইঞ্চ পার ফিট। একে 12 দিয়ে গুণ করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 67.35 কিপ ইঞ্চ পার ফিট। এটা হলো মোমেন্টের ভ্যালু। এই ভ্যালু যদি আমরা এখানে বসাই ইকুয়েশন 1-এ, তাহলে রোর ভ্যালু কত আসে? স্যার একটা আসছে 0.0836 আর একটা আসছে 0.00438। জি স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে কোনটা অ্যাকসেপ্ট করব? স্যার লাস্টেরটা 0.00438। 00438, যেটা কিনা রো ম্যাক্স এর থেকে কম। যেহেতু আমরা বলছি ম্যাক্সিমাম পর্যন্ত যাওয়ারই কথা না, এখন তার থেকে কমে থাকার কথা। সেক্ষেত্রে স্টিলের এরিয়া ইকুয়াল টু রো বিডি। তাহলে এ পজিটিভ ইকুয়াল টু রো ইন্টু বি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 5 ইঞ্চ। কন্টিনিউয়াস এজ পজিটিভ মোমেন্ট, এটা নেগেটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্ট কত ছিল? সরি, নেগেটিভ মোমেন্ট 8781। এটাকে আমরা ওইভাবে কিপ ইঞ্চ পার ফিটে নিয়ে যাব। দেখো হিসাবটা ঠিক আছে কিনা, এটা লিখে ফেলো আমার সাথে সাথে, তোমার খাতায় পুরো প্রবলেমটা করা হয়ে যাক একসাথে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন যদি আবার আমি ব্যাক করি ইকুয়েশন 1-এ, সেখানে যদি এম এর ভ্যালু এটা বসায় দিই, তাহলে রো ভ্যালু কত হবে? ওর ভ্যালু মানে অ্যাকসেপ্টেড ভ্যালুটা হবে 0.0055। আমি তাই বলতেছি, 0055 এটা হওয়ার কথা।
এটা কি সবাই আসছে? আর কয়জন করছো দেখি, আমি একটু জিজ্ঞেস করি। ইসমাইল কি আসছে? জি স্যার। আশিক, ডোর 24 জি স্যার। একই আসছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমাদের স্টিলের এরিয়া কত হবে? রো ইন্টু বিডি। করে ফেলো। রো ইন্টু বিডি করলে স্যার ঠিক আছে স্যার, 0.63। 333। এখন ডিসকন্টিনিউয়াস এজ যেটা, সেখানে আমরা কি বলছিলাম, মোমেন্টটা ছিল পজিটিভ মোমেন্টের 1/3। ওকে, তো এখন অত ভেজাল করার দরকার নাই, তুমি ওই মোমেন্ট দিয়ে আবার এখানে রো বাইর করবা, তারপরে সেটা দিয়ে আবার এএস বিডি করবা, এটা দরকার নাই। ওখানে শুধুমাত্র পজিটিভ মোমেন্ট, পজিটিভ স্টিল যা আসছে ওটার 1/3 স্টিল করে দিলেই হবে। তাহলে ডিসকন্টিনিউয়াস এজে এস এ নেগেটিভ ইকুয়াল টু 1/3 অফ পজিটিভ স্টিল। পজিটিভ স্টিল কত ছিল? পজিটিভ 0.263 ইঞ্চ স্কয়ার ছিল ওকে 1/3 করো। স্যার, তাহলে 0.088 আসছে। 0.088 ইঞ্চ স্কোয়ার পার ফিট। তাহলে এ ডাইরেকশনের ক্যালকুলেশন আমাদের শেষ। এই ডাইরেকশনে আমরা 3টা স্টিল এরিয়া বের করছি। একটা হচ্ছে নেগেটিভ স্টিল অ্যাট কন্টিনিউয়াস এজ, তারপরে পজিটিভ স্টিল বের করছি, আর ডিসকন্টিনিউয়াস এজের নেগেটিভ স্টিল বের করছি। সিমিলারলি আমরা বি ডাইরেকশনে কাজ করব। তবে এ আর বির ভিতরে কি ডিফারেন্স কিছু আছে? জি স্যার, আছে। কি ডিফারেন্স আছে? স্যার, আমরা যখন রড বসাইছিলাম তখন দেখছিলাম যে স্যার শর্ট ডিরেকশনের যে রডটা সেটা লং ডিরেকশনের রডের চেয়ে 1 মিটার নিচে বসে। তো স্যার, ডায়ামিটার নিচে বসবে। জি স্যার। এই ফিগারটা আঁকো। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার, আমরা কর্নাল প্যানেল নিয়ে চিন্তা করতেছি, দেখে না এখন দুইটা কন্টিনিউয়াস দুইটা ডিসকন্টিনিউয়াস এজ পাচ্ছি। যদি মাঝের একটা প্যানেল চিন্তা করতাম তখন তো স্যার তাহলে কোনো ডিসকন্টিনিউয়াস এজ থাকতো না। তখন কি স্যার না, না থাকতো না। তখন ডিসকন্টিনিউয়াস এর হিসাব নাই, তখন ও তো দুই পাশে একই হবে। কন্টিনিউয়াস এজ দুইটাই কন্টিনিউয়াস এজ, দুই পাশেই সেম হবে। তখন কাজটা আরো সোজা। আমি যে প্রবলেমটা নিয়ে আসছি এখানে কর্নার প্যানেল হিসেবে, এইটা সবচেয়ে বেশি কাজ তোমাকে করতে হবে। এর থেকে অন্য যে কোনো প্যানেল তুমি ধরলে এর থেকে কম কাজ করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা এই কর্নার প্যানেলটা ডিজাইন করতেছি, যাতে তোমার জন্য সবকিছু শেখা হয়ে যায় একবারে। একদম মাঝখানের প্যানেল ধরলে দুই দিকেই কন্টিনিউয়াস এজ, তাহলে এক পাশেটা বের করলে আরেক পাশে আর ডিসকন্টিনিউয়াস এজ নাই, ওটা আর হিসাবের মধ্যে আসবেই না, শুধুমাত্র দুইটা 4টা মোমেন্ট থাকবে। এখন মোমেন্ট আসছে 6টা। তাহলে এখানে দেখো যে নিচের যে স্টিল সেটা হলো শর্ট ডাইরেকশন স্টিলটা নিচে বসবে, লং ডাইরেকশন স্টিলটা উপরে বসবে। আমরা কি বলছিলাম? মিড স্প্যানে মাঝখানে দেয়, তাহলে কি হবে? মিড স্প্যানে এই নিচে যে স্টিল আছে একটার উপরে আরেকটা, দি লং ডাইরেকশনে ইকুয়াল টু শর্ট ডাইরেকশন মাইনাস ডায়াব বার। 4 নম্বর বার যদি আমরা চিন্তা করি তাহলে এই লং ডাইরেকশনের ইফেক্টিভ ডেপথ কত হবে? 5 মাইনাস 0.5। 4 নম্বর বারের ডায়ামিটার হলো 0.5 ইঞ্চ ইকুয়াল টু 4.5 ইঞ্চ। ঠিক আছে? ছবিটা কি আঁকা হয়েছে?
এই তোমাকে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার, ছবি ছবি আঁকা আঁকা হয়েছে তো? জি স্যার, ছবি আঁকা হয়েছে। বলতে হবে তো, নাহলে তো আমি মনে করবো যে এনিওয়ে। তাহলে স্টিল ক্যালকুলেশন এখন লং ডাইরেকশনে। তাহলে লং ডাইরেকশনে পজিটিভ মোমেন্ট ছিল আমাদের 3640। এটাকে যদি আমরা আগের মতো কিপ ইঞ্চ পার ফিটে নিয়ে যাই তাহলে 43.68 হয় কিনা? জি স্যার। হচ্ছে। এখন দেখো এখানে কিন্তু ইফেক্টিভ ডেপথটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগে আমরা কমন ইকুয়েশন যেটা বের করছিলাম, ওই ইকুয়েশনটা এখন আর এই পজিটিভ মোমেন্টের জন্য ঠিক থাকবে না। পজিটিভ স্টিলের জন্য আরেকটা ইকুয়েশন আমাকে ডেভেলপ করতে হবে। এই এম ইকুয়াল টু, এটা তো জেনারেল ইকুয়েশন, এখানে আমরা বসাতে চাই ফাই ইকুয়াল টু 0.9, বি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 5 এর জায়গায় 4.5, এফ ওয়াই ইকুয়াল টু 60 কেএসআই, এফ প্রাইম সি ইকুয়াল টু 3 কেএসআই। এখন ইকুয়েশনটা কি আসবে বলো? স্যার mu is equal to 13,122 রো মাইনাস 154839.6 রো স্কয়ার। জি স্যার, এটাই। বাকি সবার আসছে কিনা? রোল 38 লামিয়া। তোমার ক্যালকুলেশন হয়েছে এটা? কথা শোনা যায় না। স্যার ঠিক আছে স্যার, এটা রোল 38। স্যার ঠিক আছে। এটা কি 38 দেশে কথা বলতেছো? 48 না 21। 38 কথা বলতেছো না কেন? ও তো এতক্ষণ ঘুমাই ছিল মনে হয়। অডিও কানেক্ট না করে। এই তুমি কথা বলতে পারছো? রোল 56 অয়ন কি অবস্থা বলো তো? ক্যালকুলেশন করছো? রোল 56 অয়ন। জি স্যার। ক্যালকুলেশন করছো কিনা? স্যার ঠিক আছে, ইকুয়েশনটা ক্যালকুলেশন করছি, ইকুয়েশন তো ঠিক আছে স্যার। এরপরে কি করব? এরপরে স্যার এতক্ষণ তো যে কাজ করলাম সেই কাজ রিপিট করবো, তো এখন বলতে পারছো না এরপর কি করব? স্যার বি এর মোমেন্টের জন্য আরো বের করবো স্যার। বের করো, দেখি বাই করে বলো কত। অন্য কেউ বলবো না, ও বলুক। আচ্ছা ঠিক আছে স্যার। এমবি পজিটিভের জন্য রোল ভ্যালু কত হবে? স্যার 0.0037 স্যার হয়েছে স্যার। 0.00347। হ্যালো, তাহলে স্টিলের এরিয়া কত হবে? স্টিলের এরিয়া কত হবে? এএস ইকুয়াল টু জি স্যার।
স্টিল এরিয়া কত হবে? এরিয়া স্যার, স্টিল এরিয়া হ্যাঁ, স্যার 0.187 ইঞ্চি স্কয়ার স্যার। পয়েন্ট ঠিক আছে স্যার। জি ঠিক স্যার। আছে, ওকে ফাইন। জি তাহলে ASB পজিটিভ স্টিল বের করলাম 0.187। এখন দেখো নেগেটিভ স্টিল যখন আমরা ক্যালকুলেট করব তখন কিন্তু এই ইকুয়েশন না, কারণটা হচ্ছে আমরা যখন এখানে হিসাব করছি নিচের দিকে যে স্টিল সেটা এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছে, আবার এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছে, এখানে অর্থোগোনাল ডাইরেকশনে দুইটা স্টিল একই প্লেনে বসানো সম্ভব ছিল না। কিন্তু টপ রেইনফোর্সমেন্ট এখানে যখন আসবো এই ডাইরেকশনে আমরা ক্যালকুলেট করছি আগে এই ডিসকন্টিনিউয়াস এর স্টিল কতটুকু হবে, সেটা কিন্তু পুরোপুরি কন্টিনিউ করবে না, টপ থেকে সার্টেন ডিস্টেন্সে এসে থেমে যাবে। আবার এই ডাইরেকশনে যেটা এখান থেকে সেটা সার্টেন ডিস্টেন্সে যে থেমে যাবে, তাহলে একটা আরেকটাকে জেনারেলি ক্রস করবে না। ওকে, তা ক্রস যদি না করে তাহলে এইখানে ইফেক্টিভ ডেপথটা টপ লেয়ারে যায়, ইফেক্টিভ ডেপথটা কমবে না। ইফেক্টিভ ডেপথ টপ স্টিলের জন্য একই থাকবে সব জায়গায়। একই যদি থাকে তাহলে আমরা ইকুয়েশন ব্যবহার করব বি ডাইরেকশন হইলেও আগের ইকুয়েশনটা ব্যবহার করব বি স্যার ডাইরেকশন। এটা একটু আরেকবার বলবেন স্যার কেন? এই দেখো এখানে আরেকবার বলবেন? কেন ছবি সেম দেখো, এখানে আমি দেখাই। এখানে দেখো আমার মাঝখানের সিচুয়েশনটা এরকম, নিচে এক লেয়ারের স্টিল, তার উপরে আরেক লেয়ারের স্টিল ক্রস ডাইরেকশনে। এটা যদি আমরা এই প্ল্যানের মধ্যে দেখি, এখানে দেখো পজিটিভ স্টিল নিচে এই দিকের থেকে আসতেছে একটা, এই দিক থেকে আরেকটা আসতেছে। ওকে, এটা বলা হয়েছে যে পজিটিভ স্টিল যেটা তার 1/3 আবার সাপোর্ট টু সাপোর্ট কন্টিনিউ করতে হবে, মিনিমাম 1/3। তাহলে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট কোনো টানা নিচে স্টিল আছে 1/3, এখানেও এই সাপোর্ট থেকে এই সাপোর্ট টানা 1/3 পজিটিভ স্টিল আছে। টপে যখন যাচ্ছি আমরা সাপোর্টে টপ রেইনফোর্সমেন্ট, এখানে কিন্তু টপে স্টিলটা উপরে, সেই উপরের স্টিলটা এই যে সাপোর্ট, এই সাপোর্টে এখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে দিয়ে থেমে যাবে, আর কিন্তু যাবে না, তারপর নিচে নেমে যাবে সে। তাহলে এখান থেকে কিছু দূর যেয়ে নিচে নেমে যাচ্ছে, এখান থেকেও কিছু দূর যেয়ে নিচে নেমে যাচ্ছে, তাহলে এটা একটা একটাকে ক্রস করতেছে না। উপরের স্টিল একটা, এখানকার স্টিল যেটা কিছু দূর এসে থেমে যাচ্ছে, এখানকার স্টিল কিছু দূর দিয়ে থেমে যাচ্ছে, একটা একটাকে ক্রস করতেছে না। যে কারণে টপ স্টিলের ক্ষেত্রে সবসময় ইফেক্টিভ ডেপথ একই থাকবে, মানে শর্ট ডাইরেকশনও যা লং ডাইরেকশনও তা। শুধু পজিটিভ বটম স্টিলের জন্য একটা থেকে আরেকটা কম। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে সেক্ষেত্রে আমাদের যখন ইকুয়েশনটা আমরা ব্যবহার করবো সেটা আগের ইকুয়েশনই ব্যবহার করতে হবে, ইকুয়েশন 1। এখানে যখন আমরা পজিটিভ স্টিল ক্যালকুলেশন শেষ, এখন রো অ্যাকসেপ্টেড চলে গেল। এখন যখন আমরা পজিটিভ স্টিল ক্যালকুলেশন করব, তখন পজিটিভ স্টিলের ক্ষেত্রে আমাদের মোমেন্ট কত, এম বি নেগেটিভ, মোমেন্টের ভ্যালুটা লেখো 5604, একে 12 দিয়ে গুণ করবা, 1000 দিয়ে ভাগ করবা। ওকে, তারপর ভ্যালুটা বসাবো ইকুয়েশন 1 এ। তাহলে রো ভ্যালু কত আসবে? স্যার তখন রোর ভ্যালু আসবে 0.00438। রোর ভ্যালু ইকুয়াল টু 0.00438। তাহলে ASB নেগেটিভ ইকুয়াল টু কত? এরিয়া অফ স্টিল বি ডাইরেকশনে নেগেটিভ স্টিল। স্যার 0.2628 ইঞ্চি স্কয়ার। 0.2628 ইঞ্চি স্কয়ার পার ফিট। এখন বাকি থাকলো বি ডাইরেকশনের ডিসকন্টিনিউয়াস এন্ডের
স্টিল ক্যালকুলেশন, সেটা কি হবে? পজিটিভ স্টিলের 1/3 ASB নেগেটিভ ইকুয়াল টু ASB negative equal to 1/3 of ASB positive. ASB negative equal to 1/3 ASB positive. কত হয় এটা? আবির বলো তো, রোল 13। জি স্যার, একটু wait. এই এত বড় ক্যালকুলেশন তো না এটা। স্যার 0.0623। 0.0623, হ্যাঁ ফাইন। তাহলে আমরা সব রেইনফোর্সমেন্ট গুলো কিন্তু ক্যালকুলেট করে ফেলছি অলরেডি। 3টা এ ডাইরেকশনে, 3টা বি ডাইরেকশনে, 6টা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করছি। এখন কি বলছিলাম, এই রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের যে ভ্যালু, এই ভ্যালুতে রাজমিস্ত্রির কিছু যায় আসে না। সে জানতে চায় যে কত নাম্বার রড কয় ইঞ্চি পর পর বসাইতে হবে, স্পেসিংটা ক্যালকুলেশন করে আমাদের ড্রয়িং করে দিতে হবে। এবং এটা বলছিলাম যে আগের বার আমরা কি করছি, বার কাট অফ করছি ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য। এখন আমরা করব ওই বেন্ড বার সিস্টেম। এটা আমরা আগামী ক্লাসে শিখবো, ঠিক আছে? আপাতত আজকে এই পর্যন্ত। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেমন একটা কি বলে মিনিমাম যে 0.0018 ইন্টু বিএইচ, এখানেও কি স্যার ওরকম একটা এরিয়া চিন্তা করতে হবে যে মিনিমাম আসলে আমার এতটুকু স্টিল এরিয়া লাগবেই? ডেফিনেটলি। তাহলে এটা এখন ক্যালকুলেশন করে দেখো, এএস মিনিমাম কত হবে? এটা তো স্যার 0.13 আসে, কিন্তু অনেকগুলা স্টিল এরিয়া তো 0.13 নিচে আছে। তাহলে মিনিমাম দিতে হবে ওখানে 0.13 দিতে হবে। 0.13 দিতে হবে, ঠিক আছে? এএস মিনিমাম ইকুয়াল টু, সবাই লেখো, এএস মিনিমাম ইকুয়াল টু 0.0018 ইন্টু 12 ইন্টু 6। জিরো পয়েন্ট 0018 ইন্টু 12 ইন্টু 6 ইকুয়াল টু 0.1296 বা 0.13। এর থেকে নিচে যারা আছে তারা সবাই 0.13 হয়ে যাবে। এবং তারপরে আমরা আগামী ক্লাসে রেইনফোর্সমেন্ট প্লেসমেন্টটা শিখবো। আমি আর মাত্র 2টা ক্লাস নিব তোমাদের। আগামী 21 তারিখ ক্লাস হবে এবং 4 তারিখ, আগামী মাসের 4 তারিখ। স্যার আমাদের উইন্টার ভ্যাকেশনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? আরে ভ্যাকেশনের মধ্যে তো আসো। এখন ভ্যাকেশন অফিসিয়ালি হচ্ছে ইউনিভার্সিটি ডিক্লেয়ার করা 22 তারিখ থেকে 31 তারিখ। প্রত্যেক বছর একই, চেঞ্জ নাই। শেষ 10 দিবস। তো 21 তারিখে আমার ক্লাস হবে। 22 তারিখ থেকে 31 তারিখ হলো বন্ধ। আমার 2টা ক্লাস হবে, আর 21 তারিখ হবে, আর হচ্ছে 4 তারিখ। এই 2 দিন নিলে আমার কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা তো আমি খুব দুঃখ পাইলাম স্যার, এই যে ওডব্লিউ আর যে পড়ানো শুরু করছে আর তোমাদের পড়াচ্ছে না, এটা কেমন কথা হলো? এটা তো আমি জানতাম না। দেখি আমি তাহলে আর একটু কথা বলবো। এখন তো আমার পার্টে কি থিওরি বা প্রবলেম কোনো অসুবিধা আছে? হবে না? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটু কথা বলি। এটা কোনো একভাবে কভার করতে হবে, নাহলে আমি তো ওই পার্ট কখনো পড়াই না। এখন আবার আমাকে এই তোমাদের এই জিনিস আমাকে বসে বসে এখন স্লাইডে তুলতে হচ্ছে। একটা ইকুয়েশন লেখা বড় অনেক ঝামেলা কাজ, অনেক সময় যায়। সাইফুল আবার স্যারের পার্টটা পড়ানো হয় নাই দেখে স্যার মইনুল স্যার যখন পড়ায় বলে যে এটা তো তোমাদের এইখানে পড়ানোর কথা। আপনার অনেক পার্টে স্যার মানে অনেক থিওরির অনেক জিনিসগুলো আসলে বুঝতে ফার্স্টের দিকে একটু প্রবলেম হয়েছিল। তো স্যার সাইফুল স্যারের যদি 2-3 ক্লাসও নেওয়া যায় তো স্যার আমাদের জন্য এটা আসলে ভালো হয়। না, আমার পার্ট হতে আমি ওগুলো তোমাদেরকে পড়াইতে পারে শুরু করছি, যতটুকু লাগবে আগের ততটুকু পড়াই নিছি না আমি।
আমি তো ওগুলো ওই রো ম্যাক্স যেটা লাগবে সেটা আমি বলে নিছি, তারপরে এইগুলো জিনিসটা আমি কিছু কিছু বলে নিছি। আচ্ছা ঠিক আছে, দেখি মইনুল স্যার নিবে না হলে আমি একটা কিছু করতে হবে আর কি। ওই ভ্যাকেশন তাহলে খাওয়া যাবে, আর ভ্যাকেশনে বসে বসে আবার ওই নতুন চর্চা বানাইতে হবে। এটা একটা কিছু করা হবে, অসুবিধা নাই, স্যার সাথে আমি কথা বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।